স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। এবার জানাবো খবরের বিস্তারিত। সরকারের গতি বলে দেবে বাংলাদেশ কত তাড়াতাড়ি নির্বাচনে যেতে পারবে, কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বার্তা সংস্থা এএফপিকে দেয়া সাক্ষাৎকারে কথা বলেন তিনি। আজারবাইজানের রাজধানী বাকুতে চলমান জলবায়ু সম্মেলন COP29 সাইডলাইনে এই সাক্ষাৎকার দেন তিনি। ডক্টর ইউনূস বলেন, নির্বাচন করার প্রতিশ্রুতি দিয়ে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করেছিল। সংস্কারের পর তারা প্রস্তুত হলেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব হস্তান্তর করা হবে। ডক্টর ইউনূস আরও বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ যত কম হবে ততই ভালো। সরকার, সংসদ ও নির্বাচনী বিধিমালার পাশাপাশি সম্ভাব্য সাংবিধানিক সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোকে দ্রুত একমত হতে হবে। দেশের বিভিন্ন খাতে অস্থিতিশীলতা নিয়ে সরকার উদ্বিগ্ন জানিয়ে এর সমাধান করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আশা প্রকাশ করেন ডক্টর ইউনূস। আমরা অন্তর্বর্তী সরকার, তাই আমাদের মেয়াদ যতটা সম্ভব সংক্ষিপ্ত হওয়া উচিত। সংস্কারের পর আমরা প্রস্তুত হওয়ার সাথে সাথেই নির্বাচন অনুষ্ঠিত হবে। জুলাই আগস্ট আন্দোলনে আহতদের ডাকে মধ্যরাতে পঙ্গু হাসপাতালের সামনে ছুটে গেলেন 4 উপদেষ্টা। সুচিকিৎসা নিশ্চিত করতে না পারায় দুঃখ প্রকাশ করেন তারা। দায় নিয়ে ছাত্র জনতাকে রূপরেখা বাস্তবায়নের আশ্বাস দেন। আশ্বাস পেয়ে সড়ক ছেড়ে হাসপাতালে ফিরে যান আন্দোলনকারীরা। সুচিকিৎসা, পুনর্বাসন সহ নানা দাবিতে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতালের সামনে বুধবার দুপুর থেকেই অবস্থান নেন জুলাই আন্দোলনের আহতরা। এ সময় চোখে ব্যান্ডেজ, হাতে প্লাস্টার, হুইল চেয়ার ছাড়াও চেয়ার পেতে ভাঙা পা নিয়ে বসে থাকতে দেখা যায় আন্দোলনকারীদের। 19 জুলাই চোখে গুলি লাগছে, তারপরে তো আমি বাসায় ছিলাম। বাসার তো পরে আমি ওদিনকে ফার্মেসিতে দেখাইছিলাম কি গুলি লাগছে। একজনকে বাইরে বের করে দিলাম, 4 ঘন্টা সে ভিতরে ঢুকতে পারতেছে না, উপদেষ্টা আসবে তাই। 4 ঘন্টা পরে যদি বলে যে না উপদেষ্টা না, তোমাদের কাছে না এসেই চলে গেল, তখন তো আমাদের ভিতরে কি হয়। রাতের মধ্যে 4 উপদেষ্টাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতালের সামনে এসে তাদের দাবি পূরণের আহ্বান জানান তারা। আমার ভাইয়ের রক্তের জন্য যদি একটা মা আমার চোখের সামনে মাথা নচো করে যে ভাই আমার বাবার, আমার ছেলের ওটিতে 8 ব্যাগ রক্ত লাগবে, দ্রুত ওটিতে ঢুকাই দেবো, নাহলে হাত কেটে ফেলবে, কালকের ঘটনা। আমরা কিন্তু এত দূরত্ব চেতি নেই। আমাদের রক্তের উপরে এই চেয়ারে বসছে, ওনারা আমাদের সাথে বসবেন না তো কাদের সাথে বসবেন? মধ্যরাতে হাসপাতালে ছুটে আসেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সহ 4 উপদেষ্টা। জানান নিজেদের সীমাবদ্ধতার কথা। এ সময় ভুল স্বীকার করে দেন সমাধানের আশ্বাস। আমাদের ব্যর্থতা আছে, ভুল আছে, আপনাদের প্রতি আমাদের অনেক 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 বেশি দায়িত্বশীল হওয়া উচিত ছিল। আমরা চেষ্টা করেছি, চেষ্টার মধ্যে ঘাটতি ছিল না, কিন্তু আমরা কাজটা করতে পারি নাই। এই 2:30-3টা বাজে আমরা এসে 5টা লোক, এনারা আমরা 2 জন নইলে যুবক আছি, এনারা 3 জন মুরব্বী মানুষ এসে দাঁড়িয়ে আছে। আপনারা একটু রহম করেন। দেখা করানোটাই কি গুরুত্বপূর্ণ আপনাদের কাছে, নাকি চিকিৎসা সেবাটা গুরুত্বপূর্ণ? তাহলে চিকিৎসা সেবা গুরুত্বপূর্ণ হইলে সবার কনসার্ন গুলো 20 জন 30 জন যতজন চান তাদের অ্যাড্রেস তাদেরকে পাঠান। হাসপাতালে সিন্ডিকেট জটিলতা সহ চলমান নানান পরিস্থিতির কারণে আহতদের কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা না মেলার কথাও জানান উপদেষ্টারা। আলোচনা করে সমাধানের পথে হাঁটার আশ্বাস দেন তারা। আহতদের জন্য আমরা বিশেষ কিছু করতে পারিনি। বারবার যতবারই ক্যাবিনেট মিটিং হয়, প্রতি বৃহস্পতিবার ক্যাবিনেট মিটিং হয়, আমাদের অন্যতম একটা এজেন্ডা থাকে এটা। আমলাতান্ত্রিক জটিলতা থেকে শুরু করে বিভিন্ন ধরনের হসপিটালগুলোতে সিন্ডিকেট থেকে শুরু করে বিভিন্ন ধরনের অব্যবস্থাপনা যেগুলো দীর্ঘদিন ধরে চলে আসতেছিল, সেটার জন্য চিকিৎসার অনেক ধরনের সমস্যা হয়েছে আপনাদের, এগুলো আমরা সব সময় দেখছি। পরে আশ্বাসের ভিত্তিতে সড়ক ছেড়ে হাসপাতালে ফিরে যান আন্দোলনকারীরা। তবে দাবি আদায় না হলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি তাদের। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। ডায়াবেটিক্স নিয়ে সুস্বাস্থ্যই আমাদের অঙ্গীকার প্রতিবাদে এবার পালিত হচ্ছে বিশ্ব ডায়াবেটিক্স দিবস। এ রোগে আক্রান্তের সংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান বিশ্বে 8ম। অন্তত 50% রোগী জানেন না তারা আক্রান্ত। এই কারণে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হয়ে খারাপ হতে থাকে শরীরের অবস্থা। ওজন নিয়ন্ত্রণ, খাদ্যাভ্যাস ও জীবনযাপনে পরিবর্তন আনায় ডায়াবেটিক্স নিয়ন্ত্রণের মূল বিষয় বলছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। ডায়াবেটিস এক ধরনের মেটাবলিক ডিসঅর্ডার। শরীরে ইনসুলিন আছে কিন্তু কাজ করছে না, কিংবা
ইনসুলিন একেবারেই নষ্ট হয়ে গেছে। চিকিৎসা বিজ্ঞানে সাধারণত 4 ধরনের ডায়াবেটিসের কথা বলা হলেও বাংলাদেশে ডায়াবেটিসে আক্রান্তদের টাইপ 1 ও টাইপ 2 এই 2 ভাগে ভাগ করা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী বাংলাদেশে ডায়াবেটিস রোগী প্রায় 1,31,00,000 লাখ, যাদের 95 ভাগই টাইপ 2 এ আক্রান্ত, আর টাইপ 1 এ আক্রান্তের হার 2 থেকে 3 ভাগ। চিকিৎসকরা বলছেন ডায়াবেটিসের টাইপ 1 এ আক্রান্ত হয় সাধারণত শিশুরা। তাদের শরীরে ইনসুলিন নষ্ট হয়ে যায়। আলাদা করে ইনসুলিন না দিলে হতে পারে মৃত্যু। আগেভাগে সতর্ক, শারীরিক পরিশ্রম, খাদ্যাভ্যাস ও জীবনযাপনের পরিবর্তনের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে পারেন টাইপ 2 এ আক্রান্তরা। আমার প্রায় ধরেন 20 বছর হয়ে গেছে। 11, 12, 14, 15, 16 এরকম কোনো দিন হয়নি। প্রথম যখন আমার ডায়াবেটিস হলো তখন আমি 2 বেলা হাঁটতাম, 1000 ওষুধ খাইলেও হাঁটতে হইব। সাধারণত 5টি লক্ষণের মাধ্যমে ডায়াবেটিস শনাক্ত করেন চিকিৎসকরা। তবে অনেক সময়ই লক্ষণ ছাড়াই ধরা পড়ে এই রোগ। ক্ষুধা বেশি লাগা, পানির পিপাসা বেশি লাগা, ঘন ঘন প্রস্রাব হওয়া, দুর্বল লাগা এবং ওজন কমে যাওয়া, এই 5টা লক্ষণের যে কোনোটা থাকলেই আমরা চিন্তা করি যে আসলে তার ডায়াবেটিস আছে কিনা। যাদের বাবা মা, ভাই বোন বা ঘনিষ্ঠ আত্মীয় স্বজনের ডায়াবেটিস আছে তাদের আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। আমার এই ফ্যামিলি হিস্ট্রিটা আমরা চেঞ্জ করতে পারি না, সচেতন হন তাহলে হয়তো বা তার ডায়াবেটিসটা ধরা পড়লোই না, অথবা ডিলে হলো। একজন ডায়াবেটিস রোগীর যে আইডিয়াল খাবার তালিকাটা ফলো করা উচিত, এটা তার মেনে চলতে হবে। নিয়মিত ব্যায়াম বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি এটা অবশ্যই চালিয়ে যেতে হবে। দীর্ঘদিন ডায়াবেটিস অশনাক্ত থাকলে বা চিকিৎসা না নিলে যকৃৎ, কিডনি, লিভার, চোখের পাশাপাশি অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। তার নিজেই তার চিকিৎসকের ভূমিকাটা পালন করতে পারেন। তার ইনসুলিনের মাত্রাটা কেমন হবে, ডায়াবেটিস কন্ট্রোলটা কেমন থাকবে, টার্গেট কেমন থাকা উচিত, এবং কি অবস্থা হলে ইমার্জেন্সি উনি চিকিৎসকের পরামর্শ নেবেন, এবং ডায়াবেটিসের যে সিক ডে রুলগুলো এগুলো তাকে অবশ্যই শিখিয়ে দিতে হবে। সুনিয়ন্ত্রিত ডায়াবেটিসের ক্ষেত্রে খালি পেটে রক্তের গ্লুকোজের মাত্রা 6 মিলিমোলের নিচে এবং খাওয়ার 2 ঘন্টা পরে 8 থেকে 10-এর নিচে থাকবে। আর 3 মাসের গড় ডায়াবেটিস 7-এর নিচে হতে হবে বলছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। পরীক্ষামূলক সময়ের মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে চট্টগ্রামের একমাত্র এলিভেটেড এক্সপ্রেসওয়ে। প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। বিশেষজ্ঞরা নির্মাণ ত্রুটিকে দুষলেও দুর্ঘটনা কমাতে স্পিড ক্যামেরা যুক্ত করা সহ একগুচ্ছ উদ্যোগের কথা বলছে বাস্তবায়নকারী সংস্থা। পরীক্ষামূলকভাবে গত আগস্টে চালু করা হয় বন্দরনগরী চট্টগ্রামের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে। আনুষ্ঠানিকভাবে চালু হওয়ার আগেই দুর্ঘটনার অন্যতম স্পটে পরিণত হয় প্রায় 16 কিলোমিটার দীর্ঘ উড়াল সড়কটি। ছোট বড় 30টিরও বেশি দুর্ঘটনা হয়েছে গত 3 মাসে। এতে প্রাণ গেছে 2 জনের। বেশিরভাগ দুর্ঘটনার কারণ উচ্চগতির মোটরসাইকেল ও প্রাইভেট কার। লাইটিং এর সমস্যা, আর দ্বিতীয় কথা হচ্ছে নির্মাণ কাজ কিছু আছে বাকি। টার্নিং গুলো যেহেতু অনেক বড়, এখানে স্পিড ব্রেকার দিছে যে আস্তে আসার জন্য। এখানে মনে করেন যে বোধ গাড়ি ব্রেক করেন, ডাইরেক্ট চলে আসে। একটু রিস্কের মধ্যে আছে টার্নিংটা মানে হঠাৎ দূরত্ব যদি গাড়িতে স্পিড আসে, হ্যাঁ টার্নিংটা যদি একটু টার্নিং করতে একটু সমস্যা হয়। এক্সপ্রেসওয়ের 21টি বাঁকের মধ্যে অন্তত 5টি স্থানে আছে তীক্ষ্ণ বাঁক। এসব জায়গায় গাড়িকে বাঁক নিতে হয় প্রায় 45 থেকে 90 ডিগ্রি পর্যন্ত, কমাতে হয় গতি। তবে বেশিরভাগ ক্ষেত্রেই ব্যর্থ হন চালকরা। বেপরোয়া চালকদের ব্যাপারে কঠোর হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। এলিভেটেড ওয়েটে পরিবহনগুলো কারা উঠবেন এবং সেক্ষেত্রে তার নিয়ন্ত্রণ কতটুকু থাকবেন, সেগুলোর ক্ষেত্রে কঠোরতম ব্যবস্থা এবং নীতি পদ্ধতি আমাদের ফলো করতে হবে। জানমালের রক্ষার ক্ষেত্রে কিন্তু আমাদের নিয়ন্ত্রণকারী সংস্থাকে কোনোভাবে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ বলছে এক্সপ্রেসওয়েতে গতিসীমা 60 কিলোমিটার হলেও বাঁকে তা 40-এ নামানোর নির্দেশনা রয়েছে, যা মানছেন না চালকরা। যেহেতু এখানে স্পিড লিমিটটা কম, আমরা 40 থেকে 60 কিলোমিটার স্পিড লিমিট আমরা এখানে ফিক্স করে দিচ্ছি, এবং এখানে স্পিড ক্যামেরা থাকবে, এখানে মনিটরিং ক্যামেরা থাকবে। প্রায় 4,298 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যেটি বহদ্দারহাট ও বাইজিদগামী আখতারুজ্জামান ফ্লাইওভারের সাথে সংযুক্ত। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। দেশের পূর্বাঞ্চলে নদীপথে অধিকাংশ পণ্য পরিবহন হয় নৌযানে। তুলনায় খরচ কম হওয়ায় নৌপথে পণ্য পরিবহনে স্বাচ্ছন্দ্য বোধ করেন ব্যবসায়ীরা। তবে পূর্বাঞ্চলের নদীপথে বেড়ে চলেছে ডাকাতি। একদিকে ডাকাত, অন্যদিকে চাঁদাবাজদের অত্যাচারে অতিষ্ঠ নৌযান শ্রমিকরা। সীমিত সংখ্যক নৌ পুলিশ দিয়ে ডাকাতি প্রতিরোধের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ 2004 সালে পূর্ণাঙ্গ নদীবন্দর হিসেবে স্বীকৃতি পায়। দেশি বিদেশি জাহাজ সহ এই বন্দর থেকে সড়ক পথে সারা দেশে পণ্য সরবরাহ করা হয়। চট্টগ্রাম, সিলেট, ঢাকা, সুনামগঞ্জ, নরসিংদী, চাঁদপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, হবিগঞ্জ ও নেত্রকোনা থেকে পণ্যবাহী নৌযান পূর্বাঞ্চল নদীপথে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দরে নোঙর করে। গত 5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর এই নৌপথে অন্তত 8 থেকে 10টি ডাকাতির ঘটনা ঘটেছে। একদিকে ডাকাত, অন্যদিকে চাঁদাবাজদের অত্যাচারে অতিষ্ঠ নৌযান শ্রমিকেরা। যখনই নিরাপত্তাহীনতাভাবে চলাফেরা করি তখনই আমাদের এই জানমাল ডাকাত এবং চাঁদাবাজি সংগঠিত হচ্ছে। প্রতি নৌযান থেকে 300 থেকে শুরু করে 5,000 টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়। নৌবন্দরে পৌঁছানোর আগে অন্তত 36টি পয়েন্টে হয় এই চাঁদাবাজি। চাঁদা না দিলে হামলার শিকারও হতে হয়। একের পর এক ডাকাতি হলেও নৌ পুলিশের কোনো তৎপরতা নেই বলে অভিযোগ নৌযান শ্রমিকদের। নিরাপত্তা নামে আছে কিন্তু কাজের নাই। আমরা 399 ফোন দিছি, তারপর কোনো খবর সাড়া পাওয়া যায় না। সীমিত সংখ্যক নৌ পুলিশ নিয়ে চেষ্টা চলছে ডাকাতি ও চাঁদাবাজি প্রতিরোধের, দাবি পুলিশের। আপনারা জানেন যে এখন পুলিশের একটা পরিবর্তন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে। নিয়োগ বদলি প্রক্রিয়াটার সম্পন্ন হওয়ার পরে আমরা আবার পুরোদমে নদীপথে নিশ্চয়তা এবং নৌযান সহ নৌ যাত্রী সাধারণকে নিরাপত্তা নিশ্চিত করার যাবতীয় কার্যক্রম আমরা আবার পরিপূর্ণরূপে শুরু করতে পারব। নদীতে নৌকায় জেলের ছদ্মবেশে থাকা ডাকাতরা সুযোগ পেলে সবকিছু কেড়ে নেয়। আর তাই সন্ধ্যার পর এই নৌপথে নৌযান নিয়ে আসতে আগ্রহী না চালক শ্রমিকরা। ডিবিসি নিউজ ডেস্ক। নানা জটিলতায় নারায়ণগঞ্জ লঞ্চ ঘাটে দেখা দিয়েছে যাত্রী সংকট, উঠছে না তেল খরচও। মালিকদের জন্য লঞ্চগুলো হয়ে দাঁড়িয়েছে গলার কাটা। যাত্রীরা বলছেন সড়কপথে উন্নয়ন ও ছোট লঞ্চে কিছুটা ঝুঁকির কারণে আগ্রহ কমছে নৌপথে যাতায়াতে। মুন্সিগঞ্জ থেকে ছেড়ে আসা লঞ্চ ইরানি নারায়ণগঞ্জে পৌঁছায় মাত্র 15 জন যাত্রী নিয়ে। যদিও লঞ্চটিতে 60 যাত্রীর বসার সিট রয়েছে। নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনালের এই চিত্র নিত্যদিনের। এককালে বরিশাল সহ দূরপাল্লার লঞ্চ এই ঘাট থেকে ছেড়ে গেলেও বর্তমানে মাত্র 5টি রুটে চলছে লঞ্চ। চাঁদপুর রুটে কিছুটা লাভের দেখা পেলেও বাকিগুলো চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। বেশিরভাগ সময় লঞ্চের তেল খরচই ওঠে না বলছেন সংশ্লিষ্টরা। লঞ্চ চালালে খরচ আর বসিয়ে রাখলে নষ্টের ভয়, সব মিলে মালিকদের গলার কাটা এখন লঞ্চগুলো। লকডাউনের পর থেকে পর্যন্ত যাত্রী হয় না বিদায়, স্টাফ খরচ হয় না, তেল মোবিলের খরচ হয় না, যার কারণে অনেক মালিকরা লঞ্চ বাঙালি হিসাবে বিক্রি করে ফেলাইছে। তুলনামূলক যে যাত্রী হওয়ার কথা তাও হয় না, সীমিত যাত্রী নিয়ে চলাফেরা করে। মালিকরাও তেমন একটা আয় পাচ্ছে না, শ্রমিকদেরও করুণ অবস্থা। যাত্রীরা বলছেন সড়কপথে স্বাচ্ছন্দ্যের পাশাপাশি লঞ্চে কিছুটা ঝুঁকিও আগ্রহ কমিয়েছে মানুষের। এর বাইরে নানা অব্যবস্থাপনাও রয়েছে। ব্রিজ এবং রাস্তায় সিএনজি, অটোরিকশা এবং আপনার 4 চাকার বিভিন্ন যানবাহনের চলাচল বৃদ্ধি পেয়েছে। মানুষ সেগুলোর উপর নির্ভরশীল হয়ে গেছে। লঞ্চে এখন ওইসব এলাকার মানুষ নারায়ণগঞ্জে তেমন একটা আসে না। বড় লঞ্চ ছিল ভয়ভীতি কম লাগে। অভিযোগ আছে ইজারাদের লোকজন ভয়ভীতি দেখিয়ে বাড়তি টাকা আদায় করে যাত্রীদের কাছ থেকে। 80% গরিব মানুষ লঞ্চে যাতায়াত করে। বিভিন্ন আইটেম তাদের হাতে থাকে হ্যান্ড লাগেজের মতো, যেটা লেবাররা ক্যারি করে। সেখানে তারা বিভিন্ন জোর জুলুম করে টাকা আদায় করে। এই কারণে অনেক লোকে আমাদের এই লঞ্চে যাতায়াতটাকে স্বাচ্ছন্দ্য বোধ করে না। বাড়তি অর্থ নেওয়া হলে ব্যবস্থা নেওয়ার কথা বলছে বিআইডব্লিউটিএ। রেড চার্টের বাইরে একটা পয়সা নেওয়ারও কোনো সুযোগ নাই। যদি কেউ নেয় এবং এটা যদি তথ্য প্রমাণ সহ আমরা শুনবো, এরকম অভিযোগ কখনোই আমরা টলারেট করব না। নৌপথে চলাচল যুগোপযোগী করতে ভূমিকা নেবে সরকার, এমন প্রত্যাশায় মালিক যাত্রী উভয়ই। ডিবিসি নিউজ ডেস্ক। অধ্যক্ষ নিয়ে জটিলতায় অনিশ্চয়তা দেখা দিয়েছে রাজধানীর উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজে। বৈধ সিগনেটরি না থাকায় ব্যাংক থেকে টাকা উত্তোলন বন্ধ রয়েছে। ফলে 6 মাস ধরে বেতন পাচ্ছেন না শিক্ষক কর্মকর্তারা। অর্থাভাবে বাধাগ্রস্ত হচ্ছে পাঠদান, এমনকি পরীক্ষাও। রাজধানীর উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ 24-এর গণ অভ্যুত্থানের শহীদ মুগ্ধের শিক্ষা প্রতিষ্ঠান এটি। নানা জটিলতায় অনিশ্চয়তা দেখা দিয়েছে প্রতিষ্ঠানটিতে। বেশ কয়েক মাস বেতন না পেয়ে মানবেতর জীবনযাপনে শিক্ষক কর্মচারীরা। 10,000 শিক্ষার্থী, 250 শিক্ষক কর্মচারী প্রত্যেকটা ধাপে ধাপে বাধাগ্রস্ত হচ্ছে উনি এইখানে আসার পরে।
আমি বলবো যে উনি এখানে অবৈধভাবে আসার কারণে কোনো চেক স্বাক্ষর করে আমরা অর্থের যে একটা চলমান যোগান সেটা কনফার্ম করতে পারি না। অনেক কষ্টের মধ্যে আছি, অনেকেরই লোন আছে, কেউ হয়তো কোনো উন্নয়নমূলক কাজে হাত দিয়েছে, পারিবারিক খরচ তো আছেই, নাজুক অবস্থার মধ্যে। অভিযোগ রয়েছে আগের নানা জটিলতার পর হাইকোর্টের আদেশ অমান্য করেও অধ্যক্ষ পদে রয়েছেন হাফিজুর রহমান। আবার নিয়ম ভেঙে অ্যাডহক কমিটি গঠনের চেষ্টাতেও বাড়ে আরও জটিলতা। অ্যাপিলেট ডিভিশন 22 এপ্রিল 2024 সেটাকে স্টে না দিয়ে স্ট্যাটাসকো দিয়েছেন, অর্থাৎ তিনি চাকরিচ্যুত অবস্থায় আছেন। এই অবস্থায় এগুলো আইনিভাবে সমাধান না করে এসে স্কুলের দখল নিয়েছেন। কারো কাছে কোনো ধরনের কোনো কাগজপত্র শো করেন নাই, জাস্ট এসে বসে আছেন। স্যার যে প্রক্রিয়ার মাধ্যমে এখানে বসেছেন এই প্রক্রিয়াটা কোনো বৈধ প্রক্রিয়া হতে পারে না। সরকার এবং সরকারের সবগুলো উইংসকে বিনীত অনুরোধ করব যে এখানে লিগালি যিনি প্রতিষ্ঠিত থাকবেন আমরা তাকেই মেনে নেব, ইলিগাল কাউকে মানব না। আমার এগেনস্টে যেটা আছে সেটা হচ্ছে আমার কর্তৃপক্ষ আছে, আমার কর্তৃপক্ষ হচ্ছে বোর্ডের চেয়ারম্যান, ডিজি, মন্ত্রণালয়ের সচিব। আমার বিষয়ে সিদ্ধান্ত তারাই দিবেন, আমার বিষয়ে সিদ্ধান্ত দেখার বা বলার এখতিয়ার কারণে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বলছে জটিলতা নিরসন করে সমস্যার সমাধান করবেন তারা। লিডারশিপ বা আর্থিক ক্ষমতা কী কারণে বন্ধ আমি জানি না, তবে আমার উইংকে আমি বলেছি দ্রুত যাতে শিক্ষকরা তাদের মাসিক বেতনটা পায়, আমি আমার উইংকে ব্যবস্থা করছি এবং কাজ চলছে। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। 2018 সাল থেকে ভবন নির্মাণের প্ল্যান পাস নিয়ে জটিলতা বেড়ে যাওয়ায় বিপাকে বরিশাল সিটি কর্পোরেশনের বাসিন্দারা। প্ল্যান পাস করাতে না পেরে ভবন নির্মাণ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন নগরবাসী। অন্যদিকে যশোরে পৌরসভা ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি চালাচালিতে চাপা পড়েছে বহুতল ভবনের নকশা অনুমোদনের ফাইল। শের নিয়াবত সাদিক আব্দুল্লাহ মেয়র নির্বাচিত হওয়ার পর থেকে বহুতল ভবনের প্ল্যান পাস কার্যক্রম কঠিন হতে শুরু করে। বিভিন্ন ধাপে ফি বৃদ্ধি করা হয় কয়েকশো গুণ। এরপর থেকেই নগরীতে অবৈধভাবে বহুতল ভবন নির্মাণ বাড়তে থাকে। অভিযোগ আছে ফি বৃদ্ধি ও প্ল্যান পাসে জটিলতার সমাধান মেলে অবৈধ পন্থায়। এলইউসি তো ঠিকমতো পাস হয় না দেখে আসলে প্ল্যান জমা কম, গ্রাহকরা তো আসলে তাদের আগ্রহ হারাইছে। প্ল্যান না দেওয়ার কারণে তারা মালিকরা নিজেদের ইচ্ছা মতো বিল্ডিং করতেছে, এখানে ঝুঁকিরও একটা বিষয় আছে। যদিও অবৈধ বহুতল ভবন নির্মাণ নিয়ে তেমন কোনো মাথা ব্যথা না থাকলেও সিটি কর্পোরেশন বলছে বিধিমালা না মানলে কোনোভাবেই ছাড়পত্র নয়। প্ল্যানগুলো সাবমিট করা আছে সেগুলোতেও আমরা গ্রাহককে নোটিশ দিয়ে জানিয়ে দিব যে সে আসলে মাস্টার প্ল্যানের এই আয়তার জন্য এখানে প্ল্যান পাবেন না বা তার আসলে রাস্তার জায়গা এতটুকু ছাড়তে হবে। ইমারত নির্মাণ বিধিমালা 1996 অনুযায়ী কেউই তাদের প্ল্যানটা দাখিল করে নাই। প্ল্যান পুনঃপ্রস্তুতপূর্বক আমাদের কাছে দাখিল করার জন্য এরপর আমরা মিটিংয়ে ডাকবো এবং সেখানে আমরা অ্যাপ্রুভ করব। এদিকে যশোরে 7 তলার উপরে ভবন নির্মাণের অনুমোদন না দেয়ায় বিপাকে পড়েছে নির্মাণ ব্যবসায়ীরা। আগে অনুমোদন মিলত জেলা প্রশাসকের কার্যালয় থেকে, তবে গত বছর থেকে বিল্ডিং কনস্ট্রাকশন কমিটি জমা দেয়া নকশাগুলো পৌরসভায় ফেরত পাঠিয়েছে। এতে ক্ষতির মুখে ব্যবসায়ীরা। মন্ত্রক থেকে এই চিঠিগুলো আসলে যশোর পৌরসভা প্ল্যানগুলো ছেড়ে দেওয়ার অনুমোদনের চিঠি পাইলে আমরা এই সমস্যার থেকে মুক্তি পাই। পৌর কর্তৃপক্ষ বলছে এ বিষয়ে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হলেও মেলেনি সাড়া। শুধু যশোর পৌরসভা নয়, সারা বাংলাদেশের অধিকাংশ পৌরসভায় এটা মন্ত্রণালয়তে জানতে চান এখন আমাদের করণীয় কী, এবং আমরা এই সিদ্ধান্তের অপেক্ষায় আসলে আছি। আমাদের মন্ত্রণালয় থেকে এর একটা নির্দেশনা দিলে আমরা পরবর্তীতে এই জটিলতা থেকে মুক্ত হতে পারব। দ্রুতই কাটবে জটিলতা, অনুমোদন দেওয়া হবে নকশার, এমন প্রত্যাশা পৌরবাসীর। নাজমুস সাকিব সামি, ডিবিসি নিউজ ডেস্ক। দিনাজপুরে ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে, যার 95% শিশু। জেলার 250 শয্যা হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছে বেড সংখ্যার 3 গুণের বেশি রোগী। দিনরাতের তাপমাত্রার হেরফেরের কারণে এই ঠান্ডাজনিত রোগ বাড়ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। শীত মৌসুম শুরু হতে এখনও বাকি মাসখানেক, তবে ঋতুবৈচিত্র্যে হেমন্তের মাঝামাঝি প্রকৃতি বার্তা দেয় শীতের আগমনের। আবহাওয়া ঠান্ডা গরমের মিশেলে দিনে তাপমাত্রা 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াস থাকলেও রাতে তা নেমে আসে 18 থেকে 19 ডিগ্রিতে।
তাপমাত্রার এমন হেরফেরে শিশুসহ সব বয়সের মানুষ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে। দিনাজপুর 250 শয্যার জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে ধারণ ক্ষমতার বাইরে রোগী ভর্তি রয়েছে। বেড না পেয়ে ওয়ার্ডের বারান্দায় অনেক শিশুকে দেয়া হচ্ছে চিকিৎসা। জেলার একমাত্র বেসরকারি শিশু হাসপাতাল অরবিন্দ শিশু হাসপাতালের চিত্রও অনেকটা একই রকম। আক্রান্ত শিশুদের মধ্যে বেশিরভাগই নিউমোনিয়া এবং জ্বর সহ শ্বাসকষ্টে আক্রান্ত। সর্দি, জ্বর, কাশি, শ্বাসকষ্ট, নিঃশ্বাস নিতে পারে না। এখনো তো সুস্থ হয়নি ভালো মতো। বাচ্চার ওই যে নিউমোনিয়া, এইখানে তো আমার আজকে ধরে 5 দিন হচ্ছে নিউমোনিয়া হয়েছে। ভিতরে বেড নেই, মানে রোগী অনেক, তো বাচ্চা এখন সমস্যা ঠান্ডা গরমের জন্য। এদিকে বাড়তি রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা। কয়েকদিন আগে আরও এত বেশি ছিল যে আমাদেরকে একেবারে বাউন্ডারি বাইরে যেতে হয়েছে পেশেন্ট নিয়ে। তারপরে এখন বেশি আমাদের শ্বাসকষ্ট, বাচ্চারা ভর্তি হচ্ছে, গ্যাস পাচ্ছে। তারপর আমরা চেষ্টা করছি মানে ভালোভাবে সার্ভিস দেওয়ার। রাতের বেলা অনেক বাচ্চাই একটু অল্প কাপড় নিয়ে শুচ্ছে যেহেতু গরম লাগছে, কিন্তু ভোরের দিকে যখন ঠান্ডা পড়ছে তখন আমরা তার গায়ে কাপড় ঠিকমতো যদি না দিতে পারি, তখন বাচ্চারা এই আবহাওয়ার পরিবর্তনজনিত কারণে ঠান্ডায় আক্রান্ত বেশি হচ্ছে। বিছানা আছে তার চাইতেও তার 3 গুণ রোগী আমাদের এখানে এখন ভর্তি আছে। আবহাওয়া বদলের এই সময় শিশুদের বাড়তি যত্নের আহ্বান চিকিৎসকের। ডিবিসি নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পাচ্ছেন ফ্লোরিডার সিনেটর মার্কো রুবিও। তিনি সিনেটের গোয়েন্দা বিষয়ক কমিটির ভাইস চেয়ারম্যান এবং ফরেন রিলেশনস কমিটির সদস্য। হংকংয়ে গণতন্ত্রপন্থী আন্দোলনে সমর্থন দেওয়ায় 2020 সাল থেকে চীনা নিষেধাজ্ঞায় রয়েছেন মার্কো রুবিও। চীন, ইরান ও কিউবার মতো যুক্তরাষ্ট্রের ভূ রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে কঠোর পররাষ্ট্রনীতি সমর্থন করেন মার্কো রুবিও। রাশিয়ার বিরুদ্ধে লড়াই চালিয়ে নিতে ইউক্রেনকে অর্থ ও সামরিক সহায়তা দেওয়ার পরিবর্তে যুদ্ধের অবসান চান তিনি। আর গাজা ইস্যুতে তার অবস্থান ইসরায়েলের পক্ষে। এছাড়া ডেমোক্রেটিক পার্টির সাবেক কংগ্রেসম্যান তুলসী গেবার্ডকে ন্যাশনাল ইন্টেলিজেন্স বিভাগের পরিচালক করলেন ট্রাম্প। ডেমোক্রেটদের যুদ্ধবাজ আখ্যা দিয়ে 2022 সালে দল ছাড়েন তিনি। অ্যাটর্নি জেনারেল হিসেবে ট্রাম্প বেছে নিলেন ফ্লোরিডার আরেক আইন প্রণেতা ম্যাট গায়টসকে। এদিকে সিনেটের সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকানদের নেতা হিসেবে দলটি বেছে নিয়েছে জন থুনকে। আগামী জানুয়ারিতে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসে বাইডেনের সঙ্গে দেখা করে এই প্রতিশ্রুতি দেন বাইডেন। হোয়াইট হাউসের মুখপাত্র কারেন জন-পিয়েরে বলেন, ট্রাম্প ও বাইডেনের মধ্যে 2 ঘণ্টাব্যাপী বৈঠক হয়। ওভাল অফিসে বাইডেনের সঙ্গে বৈঠকে বসেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্টের সঙ্গে নতুন প্রেসিডেন্টের সাক্ষাতের রীতি অনুযায়ী ট্রাম্পকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন বাইডেন। এই সাক্ষাতের মাধ্যমে নতুন প্রশাসনের হাতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু হবে। গাজায় যুদ্ধ শেষ করার সময় এসেছে বলে মন্তব্য করেছেন বিদায়ী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। গাজায় ইসরায়েলের সামরিক লক্ষ্য পূরণ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে ইসরায়েলকে রাজি করাতে ব্যর্থ বাইডেন প্রশাসনের শেষ সময়ে এমন মন্তব্য করলেন ব্লিংকেন। এছাড়া বাইডেন ক্ষমতা ছাড়ার পর আগামী বছরও ইউক্রেন যেন যুদ্ধ চালিয়ে যেতে পারে সেজন্য তড়িঘড়ি করে প্রতিশ্রুত সহায়তা দিতে তৎপর হয়েছে তার প্রশাসন। বলেন, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার আগে ইউক্রেনের জন্য প্রতিশ্রুত প্রতিটি ডলার ব্যয় করতে চায় বাইডেন প্রশাসন। বুধবার হোয়াইট হাউসে ট্রাম্প বাইডেন বৈঠকে উঠে আসে মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ। গাজা ও লেবাননের মানবিক বিপর্যয় থামাতে একমত প্রকাশ করেন 2 নেতা। Working to make sure that Ukraine has what it needs to effectively defend itself. গাজায় কার্যকর যুদ্ধবিরতি দেখতে চাই আমরা। পুরো অংশে না হলেও একটি বড় অংশকে যুদ্ধবিরতির আওতায় দেখতে চাই। এছাড়া ইউক্রেনে উত্তর কোরিয়ার সেনাদের উপস্থিতি উদ্বেগের কারণ। 2025 সাল পর্যন্ত যুদ্ধ চালানোর রসদ ইউক্রেনকে দিয়ে যেতে চাই আমরা। And President Biden is committed to making sure that every dollar we have at our disposal. ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।